আপনি কি কখনো রোনাল্ড রিড নামের কোনো ব্যক্তির গল্প শুনেছেন, যিনি ছিলেন একজন ঝাড়ুদার? যখন 2014 সালে তিনি মারা যান, তখন তার সেভিংস বা সঞ্চয়ের পরিমাণ ছিল $8 মিলিয়ন। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন ঝাড়ুদার। এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছিল হাই স্কুলের গণ্ডি পর্যন্ত, যার ব্যাংক অ্যাকাউন্টে $8 মিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি টাকার উপরে। তিনি কিন্তু চুরি ডাকাতি করেননি বা তিনি কোনো লটারিও জেতেননি। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি কনসিস্টেন্টভাবে তার উপার্জিত অংশ সেভ করেছেন এবং ব্লু চিপ শেয়ারে ইনভেস্ট করেছেন, যা কম্পাউন্ড হয়ে তার মৃত্যুর সময় এমন একটা বিশাল অঙ্কে দাঁড়িয়েছিল। তো ছোট্ট গল্পের মোরাল হচ্ছে, আপনি টাকা দিয়ে কী করবেন বা টাকাকে কীভাবে ব্যবহার করবেন তা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটা বুদ্ধিমান তার চেয়ে। এই একজন সাধারণ বা নিম্ন পর্যায়ের কাজ করা মানুষটি মারা যাওয়ার পরে আমেরিকার সকল ধরনের মিডিয়া শিরোনামে চলে আসেন। আমেরিকাতে 2014 সালে সর্বমোট 28 লাখ মানুষ মারা যায়। কিন্তু এই 28 লক্ষ মানুষের মধ্যে এই রোনাল্ড রিড বিখ্যাত হয়েছিলেন শুধুমাত্র তার অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে। ফাইন্যান্সিয়াল সাকসেস ইজ নট এ হার্ড সায়েন্স, ইটস এ সফট স্কিল হোয়ার হাউ বিহেভ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হোয়াট ইউ নো। মর্গান হ্যাসেল। আগামী 10 থেকে 15 মিনিট হতে পারে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট, কারণ এই বই থেকে আমরা এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যা হয়তো আপনার মানি ম্যানেজমেন্ট বিষয়ের একটি জটিল সফট স্কিলের উন্নতি সাধন করতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। রোনাল্ড রিড মারা যাওয়ার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট $8 মিলিয়ন ছিল, আর এই টাকার মধ্যে $6 মিলিয়ন টাকা তিনি বিভিন্ন হসপিটাল এবং লাইব্রেরিতে তিনি ডোনেট করে যান। তিনি তার ইনকামের বড় একটি অংশ ব্লু চিপ শেয়ারে ইনভেস্ট করেছিলেন। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন, এই ব্লু চিপ স্টক আবার কী জিনিস? এখন বলছি এই ব্লু চিপ স্টক কী। সাধারণত যেসব কোম্পানির রেপুটেশন অনেক বেশি ভালো এবং তাদের মার্কেট সাইজও বেশ বড় এবং একটা দীর্ঘ সময় ধরে কোম্পানিটি মার্কেটের সুনামের সাথে তার শেয়ার হোল্ডারদের বেনিফিট দিয়ে যাচ্ছে, এমন কোম্পানির শেয়ারকেই বলা হয় ব্লু চিপ। এবং যেই কারণেই এসব কোম্পানির শেয়ার প্রাইসও একটু বেশি হয়ে থাকে। যদি বাংলাদেশের কিছু ব্লু চিপ কোম্পানির উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো প্রথমে চলে আসবে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার বাংলাদেশ, ব্যাপসিমকো ফার্মা কিংবা রেপুটেড কোনো ব্যাংক। আমরা এখানে এই নামগুলো ব্যবহার করছি শুধুমাত্র উদাহরণ হিসেবে। শেয়ার মার্কেটে জড়িত ব্যক্তিবর্গ এ বিষয়ে আপনাদের আরও ভালো ধারণা দিতে পারবেন। এই ধরনের কিছু বড় কোম্পানির শেয়ার তিনি ইনভেস্ট করেছিলেন এবং যা কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে তিনি আসলে কোটিপতি হয়ে গিয়েছিলেন। ঠিক 2014 সালে আমেরিকায় আরও একজন ব্যক্তি মারা গিয়েছিলেন, যার নাম ছিল রিচার্ড ফুসকান। রিচার্ড একজন এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি মেরিল লিঞ্চ নামক একটি কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন। তিনি নিজের ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারে এত সাকসেসফুল হয়ে গিয়েছিলেন যে মাত্র 40 বছর বয়সে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। তিনি যে বাড়িটিতে বাস করতেন সেখানে 11টি বাথরুম, 2টি লিফট, 2টি সুইমিং পুল আর 7টি গ্যারেজ ছিল এবং এই সব কিছু মেনটেন্যান্সের জন্য খরচ হতো প্রতি মাসে $90,000। কিন্তু 2008 সালে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তিনি ব্যাংকরাপ্ট হয়ে যান এবং 2014 সালের মাঝে তিনি সব কিছু হারিয়ে ফেলেন। এই দুইটি উদাহরণই একে অন্যের থেকে ভিন্ন। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এমন একটি ফিল্ডের নাম বলুন যেখানে হায়ার কলেজ ডিগ্রি, হায়ার ব্যাকগ্রাউন্ড, হায়ার কানেকশন ছাড়াই তাদেরকে পেছনে ফেলতে পারেন, যাদের মধ্যে হয়তো উপরের সব কয়টি যোগ্যতায় বিদ্যমান ছিল, তো এর উত্তরে লেখক আমাদের বলেন সেটা হচ্ছে ফাইন্যান্স, যেটা রিচার্ড এবং রোনাল্ডের এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারে। এই ঘটনাটি আমাদের সামনে এও প্রমাণ করে যে ফাইন্যান্সিয়াল স্কিল কোনো রকেট সায়েন্স না, যার জন্য আপনাকে খুব বেশি মেধাবী বা খুব হাইলি এডুকেটেড হতে হবে, বরং ফাইন্যান্স হচ্ছে একটি সফট স্কিল যেখানে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক, হোয়াট অ্যাকশন ইউ আর টেকিং টু মেক মানি, বা আপনি টাকা উপার্জনের জন্য কী ধরনের অ্যাকশন নিচ্ছেন। দুই, হাউ আর ইউ ডুইং আফটার আর্নিং মানি, মানে হচ্ছে আপনি টাকা উপার্জনের পর কী ধরনের কাজে বা পারপাজে আপনি ব্যবহার করছেন। আপনি কিভাবে টাকা সেভ করছেন, কিভাবে সেগুলো খরচ করছেন, আর কীভাবেই বা সেগুলোকে আপনি ইনভেস্ট করছেন। আর এই দুইটি স্কিলের জন্যই একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট ভিখারি হতে পারেন, আবার একজন ক্লিনারও কোটিপতি হতে পারেন। তাই আজ আমরা মর্গান হ্যাসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি থেকে 5টি লেসন আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করবে। লেসন নাম্বার 1, পিপল আর নট ক্রেজি অ্যাবাউট দেয়ার ফাইন্যান্সিয়াল পাস্ট, হিস্ট্রি উইথ মানি শেপস দেয়ার লাইফ। এর মানে হচ্ছে মানুষ টাকা পয়সার ব্যাপারে থিওরিটিক্যালি কোনো কিছুর উপরে ভিত্তি না করে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, এবং প্রতিটি মানুষেরই টাকা ব্যাপারে চিন্তাভাবনা একজন থেকে অন্যজনের চিন্তা সম্পূর্ণ ভিন্ন। মর্গান হ্যাসেল একটা দারুণ কথা বলেছেন তার এই সাইকোলজি অফ মানি বইয়ে, আর তা হচ্ছে পিপল ডু ক্রেজি থিংস উইথ মানি বাট নো ওয়ানস ক্রেজি। মানে হচ্ছে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয় টাকার ব্যাপারে, কিন্তু এর মানে এই না যে তারা টাকা কী জিনিস সেটা তারা বুঝে না।
আমরা ভিন্ন ভিন্ন জেনারেশনে জন্মেছি, আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছি, ভিন্ন ভিন্ন চিন্তাধারা যুক্ত বাবা মায়ের কাছে বড় হয়েছি, যাদের আর্থিক অবস্থাও একরকম ছিল না। ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট প্যারেন্ট, ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ডিফারেন্ট সোসাইটি ইকোনমিক কন্ডিশন। এছাড়াও এর সাথে অনেক বড় ভূমিকা পালন করছে লাক। তার মানে হচ্ছে বাংলাদেশের গরিব ঘরে প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করা এক ব্যক্তির চিন্তাধারার সাথে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করা একজন ব্যক্তির চিন্তাধারা কখনোই মিলবে না। যিনি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন তার জন্য আর্থিক ঝুঁকি নেওয়াটা অনেক কঠিন, তুলনামূলকভাবে তার থেকে যিনি আসলে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো ব্যক্তি অর্থনৈতিক মন্দার সময় বেড়ে ওঠেন, তিনি সাধারণত শেয়ার মার্কেট বা বন্ডে খুব কম ইনভেস্ট করবেন। আর যদি কেউ স্টক মার্কেটে স্টেবল ছিল বা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এমন সময় বেড়ে ওঠে, তিনি কিন্তু তার বেশিরভাগ টাকাই শেয়ার কিংবা বন্ডে ইনভেস্ট করবেন। এর থেকে বোঝা যায় আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত আমাদের কাছে সেই মুহূর্তে ঠিক মনে হলেও অন্যের কাছে তা উন্মাদের মতো আচরণ মনে হতে পারে। এর সবথেকে বড় উদাহরণ হলো লটারির টিকিট। আমেরিকার নিম্ন ইনকামের মানুষ বছরে গড়ে $412 টিকিট কিনে থাকেন, যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার কাছাকাছি। কিন্তু এই মানুষগুলোই তাদের ইমার্জেন্সির সময় $400 খরচ করার মতো ক্ষমতা রাখেন না। প্রায় মিলিয়ন মানুষের মধ্যে একজন হয়তো সত্যি মিলিয়নার হয়ে যান, কিন্তু প্রত্যেকেই আশা করেন যে এই লটারির টিকিট একমাত্র তার ভাগ্যই পরিবর্তন করতে পারে। তাদের ইন্টারভিউ নেওয়ার পরে এটা জানা যায় যে তাদের ধারণা তারা উপার্জনের জন্য যে চাকরি তারা করে সেটা দিয়ে তারা কখনোই ধনী হতে পারবে না। তাদের প্রতি মাসের ইনকাম প্রতি মাসেই খরচ হয়ে যায়। তাই তারা আশা করেন কোনো একদিন কোনো একটা লটারি তাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। পিপল টেক ডিসিশন বেসড অন দেয়ার ফাইন্যান্সিয়াল পাস্ট হিস্ট্রি। দ্বিতীয় লেসনটি বলার আগে একটি কথা বলি, আপনি কি আপনার অর্থব্যবস্থাপনার জগা খিচুড়ি মার্কা কৌশল পাল্টাতে চান? তাহলে দ্য সাইকোলজি অফ মানি বইটি আপনার জন্য। এই বইয়ে 19টি গল্পের মাধ্যমে অর্থ এবং বিনিয়োগের সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই বইটি পড়ে আপনি শিখবেন কিভাবে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে শিখতে হয় এবং কিভাবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখতে হয়, শুধুমাত্র ধৈর্য ধরে কিভাবে আর্থিক সফলতা অর্জন করতে হয়। এছাড়াও আরও অনেক কিছু। পিডিএফ হওয়ার সুবিধা, এটি আপনি সহজেই আপনার ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে পড়তে পারবেন। বুকমার্ক, হাইলাইট এবং নোট নেওয়ার সুবিধা পাবেন। যে কোনো সময় যে কোনো জায়গায় বইটি পড়তে পারবেন। ধরেন আপনি বাইরে কোথাও গেলেন, আপনাকে 2 ঘন্টা বসে থাকতে হবে, সেখানে আপনি বসে বসে টিকটক না দেখে এই বইটা পড়তে পারবেন। এই বইটার কাগজের ভার্সন কিনতে গেলে আপনার খরচ পড়বে 520 টাকা, তবে এই বইটার পিডিএফ ভার্সন যদি নেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় এই অসাধারণ বইটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে বইটি কিনতে পারেন। এবার চলুন দ্বিতীয় লেসনটি সম্পর্কে আলোচনা করি। লেসন নাম্বার 2, ইম্পর্টেন্ট অফ লাক অ্যান্ড রিস্ক টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল সাকসেস। লেখক বলেছেন, লাক এবং রিস্ক বা ভাগ্য এবং ঝুঁকি এরা 2 ভাই, এবং এটা এমন একটা সত্যি যা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। এই দুটি জিনিসই নির্ভর করে একজন মানুষের হার্ড ওয়ার্কের পরে। বিল গেটস কীভাবে ভাগ্যবান সেই কথা তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। বিল গেটস এবং মাইক্রোসফটের সহকারী প্রতিষ্ঠাতা অ্যালেন পল যে লেকসাইড স্কুলে পড়েছিলেন, সেটা ছিল সেই অঞ্চলের একমাত্র স্কুল যেখানে একটি কম্পিউটার ছিল। কম্পিউটার বিষয়টি জেনারেল কারিকুলামে না থাকায় তারা দুজন স্কুলের পরে কিংবা ছুটির দিনে তার কম্পিউটার নিয়ে কাজ করতে পেরেছেন, আর যার জন্য তারা খুব অল্প সময়ের মধ্যেই তার কম্পিউটার এক্সপার্ট হয়ে উঠেছিলেন। এখন ভেবে দেখার বিষয়, 1968 সালে সারা বিশ্বে 303 মিলিয়ন স্টুডেন্ট ছিল, যার মধ্যে 14 মিলিয়ন স্টুডেন্ট আমেরিকান, কিন্তু তার মধ্যে মাত্র 300 জন স্টুডেন্ট লেকসাইড স্কুলে পড়েছেন। সুতরাং বিল গেটস হচ্ছেন মিলিয়নের মধ্যে মাত্র একজন ব্যক্তি যার কম্পিউটার শেখার সুযোগ রয়েছিল। এবার আসি বিল গেটসের এক বন্ধু এবং সহপাঠীর কথায়, যার নাম ছিল কেন্ট এভান্স। বিল গেটসের মতে কেন্ট এভান্সও ছিল একজন ভালো ছাত্র এবং কম্পিউটারের একজন দক্ষ ব্যক্তি। ভাগ্যের সহায়তা বিল গেটস পেলেও কেন্টও সেটা পায়নি। হাই স্কুল শেষ করার আগেই একটা পাহাড়ে উঠতে গিয়ে কেন্ট মারা যান। প্রতি বছর মাউন্টেন ক্লাইম্ব করতে গিয়ে আমেরিকাতে প্রায় 36 জন মানুষ মারা যায়, যার মধ্যে একজন হাই স্কুলের ছাত্রের মারা যাওয়ার সম্ভাবনা মিলিয়নে মাত্র একজনের, আর দুর্ভাগ্যবশত সেই মানুষটি ছিলেন কেন্ট এভান্স। বেঁচে থাকলে হয়তো তিনিও মাইক্রোসফটের একজন সহপ্রতিষ্ঠাতা হতেন, কিন্তু ঝুঁকি তাকে সেটা হতে দেয়নি। ভাগ্য এবং ঝুঁকি সবসময় সহাবস্থানে থাকবে, এবং এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। ধরুন আপনি একটি স্টক কিনলেন এবং সেই স্টকের দাম 5 বছর যাবৎ অপরিবর্তিত থাকলো। এখানে দুটি বিষয় হতে পারে। প্রথম হচ্ছে ওই স্টকটি কেনা আপনার একটি ভুল সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হতে পারে এটা গ্রো করার চান্স ছিল 80% আর ডাউন হওয়ার চান্স ছিল মাত্র 20%। কিন্তু আপনি হচ্ছেন সেই হতভাগাদের মধ্যে একজন যারা এই 20% মানুষের মধ্যেই পড়েছেন। তাই লাক এবং রিস্ক বোঝা আপনার ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেসন নাম্বার 3, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি।
জেসি লিভারমোর একজন সফল শেয়ার বাজার ব্যবসায়ী ছিলেন। তার জন্ম হয় 1877 সালে। সেই সময় স্টক মার্কেট কি সেটাই বেশিরভাগ মানুষ জানত না। সেই সময় তিনি একজন সফল ট্রেডার হয়ে উঠেছিলেন। মাত্র 30 বছর বয়সে তার নেট সম্পত্তি ছিল $100 মিলিয়ন চেয়েও বেশি। 1929 সালে যখন ইকোনমি ক্র্যাশ হয়ে যায় তখন বেশিরভাগ শেয়ারের দাম 75% চেয়েও নিচে নেমে গিয়েছিল। এই জিনিসটা তিনি আগেই অনুভব করতে পেরেছিলেন এবং মার্কেট ক্র্যাশ করার আগেই তিনি তার সকল শেয়ার বিক্রি করে দিয়েছিলেন, যার ফলে একদিনে তিনি $3 বিলিয়ন মালিক হয়ে যান। আর মন্দা সময়েও তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন। এর বিপরীতে আরেকজন শেয়ার মার্কেট ইনভেস্টর ছিলেন আব্রাহাম জার্মানস্কি, যিনি ছিলেন একজন মাল্টি মিলিয়নার রিয়েল এস্টেট ওনার এবং 1920 সালে তিনি তার সকল টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, কারণ তখন শেয়ার মার্কেট বেশ ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু 1929 সালে যখন মার্কেট ক্র্যাশ হতে শুরু করে তখন তিনি তার সকল টাকা হারিয়ে ফেলেন এবং তিনি এই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। 1929 সালে মার্কেট ক্র্যাশ যখন করে জেসি লিভারমোরের মতো মানুষকে ধনী করে দেয়, ঠিক তেমনি আব্রাহাম জার্মানস্কির মতো মানুষের জীবন কেড়ে নেয়। এবার এই ঘটনার পর জেসি লিভারমোর নিজেকে খুব বুদ্ধিমান ও ওভার কনফিডেন্ট ভাবতে থাকেন। তিনি তার সকল টাকা পুনরায় স্টক মার্কেটে ইনভেস্ট করে বসেন। কিন্তু 4 বছর পর মানে 1933 সালে তিনি তার সব টাকা শেয়ার মার্কেটে লস করে বসেন। আর এরপরে তিনিও আত্মহত্যার পথ বেছে নেন। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে দুজন ব্যক্তির মধ্যেই ধনী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ধনী থাকার বাড়তি যোগ্যতাটুকু কারো মধ্যে ছিল না, যে দক্ষতা খুব বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। টাকা অর্জন করা এবং টাকা ধরে রাখা সম্পূর্ণ আলাদা দক্ষতা। লেখক টাকা এবং সাফল্যকে শুধুমাত্র একটা শব্দ দিয়ে বর্ণনা করেছেন, আর সেটা হলো সার্ভাইভাল। ফর গেটিং রিচ মানে ইনকাম বাড়াতে গেলে রিস্ক মানে ঝুঁকি নিতে হয় এবং সেই সাথে আশাবাদীও থাকতে হয়। ফর স্টেইং রিচ মানে টাকা ধরে রাখতে গেলে অ্যাওয়ে মানে আপনাকে ভয় পেতে হবে বা সতর্ক থাকতে হবে এবং আপনাকে নম্র হতে হবে। যা আজ আপনার কাছে আছে তা কাল আপনার নাও থাকতে পারে। এই ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলেই আপনি সংযমী এবং মিতব্যয়ী হতে পারবেন। আপনাকে বিশ্বাস করতে হবে এভরিথিং ইউ গেট ইজ নট জাস্ট অ্যাবাউট ইউর হার্ড ওয়ার্ক বাট দ্য লাক বিহাইন্ড ইট। আপনি যদি ভাবতে থাকেন যে সব কিছু আপনার পরিশ্রমের ফল, তাহলে আপনার মধ্যে অহংকার বোধ চলে আসবে এবং এই সময় অধিক আত্মবিশ্বাসী হয়ে এমন কিছু ঝুঁকি নিতে পারেন যা আপনাকে ডুবিয়ে দিবে। আমরা সবাই জানি ওয়ারেন বাফেট সফলভাবে ইনভেস্ট করার জন্য কি করেন, কোন কোন রুলস ফলো করেন, কিন্তু কেউই এই বিষয়ে কথা বলেন না যে তিনি তার সম্পত্তি ধরে রাখার জন্য কি করেন। যেমন 1, তিনি কখনোই দেনায় ডুবে যান না। 2, তিনি জীবনে 14 বার আর্থিক মন্দার সামনে পড়েছেন, কিন্তু তিনি কখনোই ভয়ে তার সব শেয়ার বিক্রি করে দেননি। 3, তিনি আবেগের বশে কখনোই শেয়ারে ইনভেস্ট করেননি। 4, আর কখনোই শুধুমাত্র একটি পরিকল্পনার উপর নির্ভর করে সামনে আগাননি, বরং সেটিকে সময়ের সাথে সাথে পরিবর্ধন এবং পরিমার্জিত করেছেন। তাই ওয়েলদি থাকার সিক্রেট হচ্ছে সার্ভাইভাল, যা আপনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখা প্রয়োজন। লেসন নাম্বার 4, ওয়েলদি ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আমরা আমাদের চোখের সামনে যা দেখি তা দিয়ে আমরা অন্যের সম্পত্তি বিচার করি। আমরা তাদের ব্রোকারেজ বা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাই না। তাই কারো সফলতা মাপতে চাইলে আমরা বাহ্যিক বিষয়গুলোর উপর নির্ভর করে থাকি, যেমন বাড়ি, গাড়ি, ইনস্টাগ্রাম, ফেসবুকের ছবি ইত্যাদি। কিন্তু এভাবে কি কারো আসল সম্পত্তির কথা জানতে পারি? নিজেকে ধনী দেখানোর জন্য কেউ ব্যাংক লোন নিয়ে বাড়ি করতেই পারেন। তাহলে এটা কি তার আসল সম্পত্তি নাকি দেনা? ডায়েট এবং এক্সারসাইজ কিন্তু একইভাবে কাজ করে। আপনি এক্সারসাইজ করছেন এবং একই সাথে যদি চকলেট, বেস্টি বার্গার, পিৎজা খাচ্ছেন, একদিকে আপনার শরীর থেকে এক্সারসাইজের মাধ্যমে ক্যালোরি বার্ন করছেন, অন্যদিকে আবার জাঙ্ক ফুড খাওয়ার মাধ্যমে আপনি অতিরিক্ত ক্যালোরি গেইন করছেন। ফলে আপনি যে পরিশ্রম করছেন তা কোনো কাজেই লাগছে না। এক্সারসাইজের সাথে সাথে আপনার খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে এবং সংযমী হতে হবে। ঠিক একইভাবে যদি ভালো উপার্জনের সাথে সাথে টাকা খরচের ব্যাপারে সংযমী না হন, তাহলে আপনি কখনো ধনী থাকতে পারবেন না। অন্য মানুষের চোখে ধনী হিসেবে নিজেকে দেখাতে পারবেন, কিন্তু আদৌতে ধনী থাকতে পারবেন না। রোনাল্ড রিড মারা যাওয়ার পরে তিনি অনেক মানুষেরই রোল মডেল হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তার সম্পত্তি লোকচক্ষুর আড়ালেই ছিল এবং কেউই তাকে তেমন পাত্তাও দেয়নি। তাই ধনী হয়ে থাকতে হলে আপনাকে অবশ্যই কোনটি আপনার অ্যাসেট এবং কোনটি আপনার লাইবিলিটি তা আপনাকে অবশ্যই বুঝতে হবে। অ্যাসেট এবং লাইবিলিটি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে চাইলে কমেন্ট করে জানান, আমি খুব দ্রুতই এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। লেসন নাম্বার 5, নেভার এনাফ। আমার যা আছে তা আমার জন্য যথেষ্ট নয়, আমার আরও চাই। এই মানসিকতা বহু মানুষকে পথের ফকির বানিয়েছে। তাই লেখকের মতে আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আপনি যদি লোভী হন তাহলে আপনি ধোঁকা খেয়ে যেতে পারেন। ইট ইজ গুড টু হ্যাভ অ্যাম্বিশন, বাট গ্রিড ইজ দ্য কজ অফ ডিস্যাটিসফ্যাকশন। লেখক এখানে ভারতের রজত গুপ্তর উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। রজত গুপ্ত খুব অল্প বয়সে এতিম হলেও নিজের চেষ্টায় তিনি সফল একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছিলেন। মাত্র 40 বছর বয়সে তিনি পৃথিবীর সবচেয়ে বড় কনসালটেন্সি ফার্মের মধ্যে একটি মেকিনসিয়ের সিইও পদে অধিষ্ঠিত হন। 2007 সালে তিনি অবসর গ্রহণ করেন। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে যুক্ত হয়ে অনেক ভালো কাজ করেন
এবং বেশ কিছু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর হিসেবেও নির্বাচিত হন। কলকাতার বস্তি থেকে উঠে আসা একজন মানুষের মোট সম্পত্তি দাঁড়ায় $100 মিলিয়ন বেশি। তিনি তার অর্থ দিয়ে যা খুশি তাই করতে পারতেন, কিন্তু তার কাছে এটা যথেষ্ট ছিল না। তিনি বিলিয়নিয়ার হতে চেয়েছিলেন এবং এই জন্য তিনি অসৎ পথ অবলম্বন করেন। 2008 সালে গোল্ডম্যান সার্চ কোম্পানি আর্থিক ক্ষতির মধ্যে পড়ে। ওয়ারেন বাফেট এই কোম্পানিকে সহায়তা করতে $5 বিলিয়ন ইনভেস্ট করার জন্য মন স্থির করেন। বোর্ড অফ ডিরেক্টর হিসেবে রজত গুপ্তা এই কথা জানলেন এবং তিনি বুঝতে পারলেন ওয়ারেন বাফেটের এই ইনভেস্টমেন্টের কারণে কোম্পানির স্টকের প্রাইস অনেক বৃদ্ধি পাবে। আর এই কথা জানার সাথে সাথে হেড ফান্ডের ম্যানেজার রাজানাথকে ফোন করে জানায় এই কথা, এবং তারা দুজনে মিলে কোম্পানির প্রায় 1,75,000 শেয়ার কিনে ফেলেন। ইনসাইড ট্রেডিংয়ের জন্য তারা দুজনেই জেলে যান, যার ফলস্বরূপ তাদের ক্যারিয়ার এবং সম্মান দুটোই ধুলোর সাথে মিশে যায়। এখন প্রশ্ন হলো, গুপ্তের মতো একজন ধনী এবং সামাজিকভাবে প্রতিপত্তি সম্পন্ন একজন মানুষ কেন বিলিয়নার হওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিলেন? রজত গুপ্তা জেল থেকে বের হওয়ার পরে নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন, সো মাচ অ্যাডিকশন অফ মানি দ্যাট কুড বি ডিস্ট্রয় হিজ ওনার সিমস ওয়ার্থলেস টুডে। ওয়ারেন বাফেট মনে করেন, দেয়ার ইজ নো রিজন টু রিস্ক হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড নিড ফর হোয়াট ইউ ডোন্ট হ্যাভ অ্যান্ড ডোন্ট নিড। সম্মান অমূল্য, স্বাধীনতা অমূল্য, বন্ধু ও পরিবার অমূল্য। অর্থ দিয়ে এগুলো যেমন পাওয়া সম্ভব না, তাই অর্থের জন্য এগুলো বাজি রাখাও ঠিক না। এই 5টি লেসন সাইকোলজি অফ মানি থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়াও এই বইয়ে আরও বেশ কিছু লেসন রয়েছে। যদি আপনারা বইটি বিস্তারিতভাবে পড়ে দেখতে চান, তাহলে তাদের থেকে বইটির PDF ভার্সন কিনে নিতে পারেন। তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে বইটি নিতে পারেন। 5টি লেসনের মধ্যে আপনার কাছে সবচেয়ে ইফেক্টিভ কোনটি মনে হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর কোন বইয়ের বুক রিভিউ চান তাও আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।